শান্ত রুম জুড়ে মোমের মিটিমিটি আলো জ্বলছে। অতি সাধারণ তবে বেশ মজবুত কাঠের দ্বারা নির্মিত দরজা এবং থাই গ্লাসের তৈরি জানালা বদ্ধ রয়েছে। বাহিরে প্রকৃতিতে বয়ে চলেছে উত্তাল ঝোড়ো হাওয়া। শুভ্র নীলরঙা বিছানা চাদরের উপর চোখ বুজে শুয়ে রয়েছে এক নারী। পরনের কালো বোরকাটার গায়ে নেই আপাতত, কেবল একটা কমলা ও গোলাপি রঙা কামিজ এবং সালোয়ার দ্বারা আবৃত তার শরীর। রাত হয়তো তখন প্রায় 12টা চুই চুই। চেতনাহীন নারীর চেতনা ফিরে খুবই সন্তর্পণে। শীতল আবহাওয়ার শিরশিরে অনুভূতি লোমকূপে ছড়িয়ে পড়তেই বাণী হালকা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথার কাছটায় ছোট্ট ক্যাবিনেটের উপর জ্বলমান মোমের আলোটাও তার ক্লান্ত চোখে খুব তীক্ষ্ণ অনুভূত হচ্ছে। মোমের টিমটিমে আলোতে চারিদিকে একবার চোখ বোলাতেই সে উপলব্ধি করে যে সেই মুহূর্তে কোথায় আছে। এই সহজ উপলব্ধিটা বাণীর মস্তিষ্কে পৌঁছাতেই সে ভীত নয়নে ফের চারিদিকে তাকায়। সাথে সাথে তার চোখ গিয়ে ঠেকে বিছানা হতে খানিকটা দূরে লেদারের তৈরি এক সিঙ্গেল সিটের সোফার দিকে। বিশাল জানালার দিকে মুখ করা সোফাটাতে দূর হতে এক পুরুষ অবয়ব দেখা যাচ্ছে। সেই পুরুষ অবয়বটা কার হতে পারে তা বুঝতে একদণ্ড সময় লাগে না বাণীর। ভীত সে ভয়ে কুকড়ে হাতের কাছে থাকা বিছানার চাদরটুকু খামছে ধরে। অশান্ত দৃষ্টি আশেপাশে তাক করে বোঝার চেষ্টা করে বর্তমান পরিস্থিতি। বন্নি কোথায়? আর রুমে মোমই বা কেন জ্বলছে? এই বিলাসবহুল বাড়ি জুড়ে ইলেকট্রিসিটির অভাব মেটানোর জন্য আইপিএস তো সদা প্রস্তুত। তবে এই মোমের আলো জ্বালানোর পেছনে কারণ কি? ভীত বাণী কোনো দিক দিশা না পেয়ে ওড়নাটা গলায় দিয়ে ধীর কদম ফেলে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। তবে হিরণের মুখোমুখি হওয়ার সাহস তার হচ্ছে না। তাই সে নীরবে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে দরজার দিকে এগুতে নেয়। সাথে সাথে পেছন হতে একটা পরিচিত শিশার সুর ধ্বনি সম্পূর্ণ রুম জুড়ে ছড়িয়ে পড়ে। সহসা বাণীর পা জোড়া থেমে যায়। অসহায় সে নিজের নেত্রপল্লব বুঝে নেয়। রুমের এক কোণে হতে মৃদু শব্দের পদধ্বনির কাছে এগিয়ে আসতে আসতে একটা সময় ঠিক বাণীর পেছনে এসে থামল। বুকে এক বিন্দু সাহস সঞ্চার করে বাণী চোখ মেলে তাকায়। পেছন পেনে না চেয়েই ক্ষীণস্বরে উচ্চারণ করে, বন্নির কাছে যাচ্ছি। কতটুকু বলেই এগিয়ে যেতে নিয়েও আর এগোতে পারে না সে। একটি বলিষ্ঠ হাত সাপের মতো আষ্টে পৃষ্ঠে তার কোমর জাপটে ধরে। বাণী সাথে সাথে ফের চোখ বুজে অস্বস্তিতে মুখ কুঁচকে ফেলল। অতঃপর নিজের প্রতি নীরব করুণার হাসি নিক্ষেপ করে সে। 6টা বছর, ঠিক 6টা বছর পর আবার এই গাঢ় কলুষিত স্পর্শের সম্মুখীন হতে হচ্ছে তাকে। কেনই বা হতে হবে না? বাণী ভুল করেছে, মস্ত বড় ভুল। বাণীর হাজারটা অপমান, ধিক্কার, চর, থাপ্পড় মাফ করলেও এই অপরাধ কখনো মাফ করবে না অগত্য পুরুষ। তা বাণী ভালো করেই জানে। সেটাও ভালো করে জানে এই অপরাধের শাস্তি হতে কেউই তাকে বাঁচাতে আসবে না। এত বছরেও কেউ আসেনি, এখন আসবে না। যেই গুটি দুয়েক মানুষ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের সকলের অস্তিত্বই আজ এই পৃথিবীর বুক হতে বিলীন হয়ে গিয়েছে। তাই নীরবে মৃত্যুর কাছে পরাজিত সৈন্যের ন্যায় সব শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত বাণী। কানের কাছে মুখ নামানো শান্ত স্বরে বলে ওঠে, বহনি নিজের বাসায় আছে এই মুহূর্তে। এই পৃথিবীতে ওর জন্য সব থেকে সুরক্ষিত জায়গা যেটা। ওকে নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। ভুল বলেনি হিরণ। এই বাড়ির ভেতর প্রবেশ করে তার মেয়ের ক্ষতি করতে পারবে এমন দুঃসাহস কারণে। এমন দুঃসাহসিকতা দেখানোর আগে সেই মানুষের ঠিকানা হবে 3.5 হাত মাটির নিচে। ভাবলেশীন গলায় বাণী শুধায়, অপেক্ষা কিসের? আপনি জিতেছেন, আমি হেরেছি। নিয়ম অনুযায়ী পরাজিত ব্যক্তির শাস্তি পাওয়ার কথা। দিন শাস্তি, আমার প্রতিবাদ করার সাধ্য নেই। বাণীর এখনো আত্মসমর্পণ শেষ হতে না হতেই হিরণের অপর হাত বাণীর উন্মুক্ত গলা আবৃত করা ওড়নার কাছে পৌঁছায়। ওড়নাটা নিজের হাতের মুঠোয় নিয়ে সন্তর্পত্নীটা টেনে গলা মুক্ত করল হিরণ। প্রাণহীন দেহটা কাঁধের কাছে নরম স্পর্শ পেতেই বাণীর সম্পূর্ণ অন্তর বিষিয়ে উঠল। বিষের দানার প্রভাবে মূর্ছা যাওয়ার পূর্বেই ডান কাঁধের ভাঁজে লুকানো মুখটা ফিসফিসিয়ে প্রশ্ন করে উঠল, হেরে যাবে জেনেও কেন এই মরণ খেলায় মুক্ত হলে? বাণী বুঝি অকারণে মৃদু সাহস খুঁজে পেল। খানিকটা নির্ভীক গলায় সে জবাব দেয়, জিতে যাওয়ার ক্ষীণ সম্ভাবনাটুকুর আশায়। হিরণ বাণীর কথার পিঠে রেগে গেল কিনা বোঝা গেল না। সে সাথে সাথে বাণীকে নিজের দিকে ফিরিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। চোখে মুখে তার হিংস্র অগ্নিশিখা দাও দাও করছে। চোয়াল শক্ত করে সে শুধায়, কেন জিততে চাও তুমি? মেনে নাও নিজের হার। আমাকে ঘৃণা করে খুশি থাকো। তোমার তিক্ত অনুভূতির অধিপতি হিসাবে আমি আছি। তোমার ভালোবাসার অধিপতি হিসাবে বহনি আছে, আমার অংশ। আমি অতটুকুতেই সন্তুষ্ট। কতটুকু বলতে বলতে হিরণের মুখের ভাবমূর্তি পরিবর্তন হলো। পলকহীন চোখ দুটো হতে হিংস্রতা উবে যায়। হাত বাড়িয়ে বাণীর কপালের একপাশে সাদা ব্যান্ডেজটা ছুঁয়ে দেয়। অতঃপর মৃদুস্বরে বলে ওঠে, এই ইট পাথরের তৈরি সীমানার বাইরে যাওয়ার ফল দেখলে কত নিয়ে ফিরেছ? বাণী ঠান্ডা গলায় জবাব দেয়,
আপনার সীমানার ভেতর থেকেও অক্ষত রইলাম কই। এই ক্ষতের থেকেও গভীর দাগ উপহার দিয়েছেন, আমৃত্যু তা ভুলব না। হিরণের মুখ তখন ভয়াবহ কালো। সে এক পা দুপা করে পিছিয়ে যেতে শুরু করে। একটা সময় সে রুমে চলমান একমাত্র মোমবাতির শিওরে এসে দাঁড়ায়। বানের দিকে দৃষ্টি স্থির রেখেই সে এক হাতে মোমের ঊর্ধ্বভাগ এক হাতে চেপে ধরে। মুহূর্তে সম্পূর্ণ রূপ অন্ধকারে ছেয়ে যায়। মোমের বিগলিত গরম পানীয় চামড়ার সংস্পর্শে আসতেই তা জমে সাদা রূপ ধারণ করে। কিন্তু সে উত্তপ্ত পানীয়ের সংস্পর্শে হিরণ যন্ত্রণা খুঁজে পায় না। বাণী একদণ্ড সময় নেয়, চোখ বুজে বড় করে নিঃশ্বাস নেয়। হিরণ তাকে কোনো প্রকার শাস্তি দেয়নি, দেবেও না। ক্ষমা পেয়েছে সে। আজ রাতে হিরণের ভয়াবহ রূপের সাক্ষী হতে হবে না তাকে। এই উপলব্ধিটুকু কাজ করতে বাণী আর এক মুহূর্ত অপেক্ষা করে না। অন্ধকারে হাঁটতে দরজার নব ঘুরিয়ে দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান করে। ঝড়ের বেগে পৌঁছে যায় নিজের মেয়ের জন্য নির্ধারিত রুমটার ভেতর। এই রুমে ঠিকই মৃদু ড্রিম লাইটের আলো জ্বলছে, অর্থাৎ হিরণ ইচ্ছে করেই ওই রুমে লাইট অফ রেখে মোম জ্বালিয়েছিল। বাণী অতি সাবধানে মেয়ের পেছনে শুয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে। বুকে জমে থাকা কান্নাগুলো উতলে উঠতেই তার অবাধ্য চোখ জোড়ার কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। দুর্বল বাণী আরও একবার এই বন্দিশালায় বন্দী হয়ে রয়ে গেল। আবারও তাকে ফিরে আসতে হয়েছে এই পাপের সাম্রাজ্যে। যে বিষাক্ত সাম্রাজ্যে তার এক মলিন সুখ হলো বুকে আগলে রাখায় নিষ্পাপ শিশুটা। চোখের কার্নিশে জল ভেসে উঠলেও বাণীর বুকের কার্নিশে ভেসে উঠল ঠিক 12 বছর আগের অদ্ভুত সুন্দর কিছু স্মৃতিচিত্র। বর্ষা পেরিয়ে ঋতু রানী বসন্তের আগমন ঘটল কেবল। পরিষ্কার সাদা আকাশটা সর্বদা স্বচ্ছ থাকে এই ঋতুতে। আকাশ জুড়ে না দেখা যায় সূর্যের তীক্ষ্ণতা, আর না দেখা যায় কালো মেঘদলের গুমট ভাব। কিশোরী বাণীর হৃদয়ের অবস্থানও তখন এই পরিষ্কার আকাশের ন্যায়, যে আকাশ জুড়ে উড়ে বেড়ায় দুর্জয় নামক এক সুখ পাখি। বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থায় 10ম শ্রেণীর পর শিক্ষার্থীদের বসতে হয় এসএসসি নামক এক বোর্ড পরীক্ষার জন্য, কিন্তু ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তার বদলে রয়েছে ও লেভেলের এক্সাম। বাণীর মা অহনা বেগম ও বাবা আনিসুজ্জামান তালুকদার অবশ্য বাণীর প্রতি একাডেমিক্যাল দিক দিয়ে কখনো তেমন একটা আশা রাখে না, কারণ বাণী স্টুডেন্ট হিসেবে কতটা জঘন্য তা তারা বেশ ভালো করেই জানে। কিন্তু জঘন্য এবং বেক বেঞ্চের হিসেবে খ্যাত বাণীর মধ্যে হঠাৎ লক্ষ্য করা যায় আমূল পরিবর্তন। নির্দিষ্ট দিনক্ষণ হিসেব করে বলতে গেলে প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্টের দিন হতে সেই পরিবর্তনের আবির্ভাব ঘটে। টিচারদের একান্ত বাধ্যগত ছাত্র শাহরিয়া দুর্জয় যেখানে সব সাবজেক্টে 95+ পেয়ে টপ করেছে, সেখানে বাণী তালুকদার এক সাবজেক্টে ফেল এবং বাকি সব সাবজেক্টে 10-2 পাস মিলিয়ে লাস্ট পজিশন দখল করেছে। কখনো রেজাল্টের পরোয়া না করা মেয়েটা সেদিন প্রথমবারের মতো লজ্জিত অনুভব করে। সর্বদা চোখ পাকিয়ে চলা মেয়েটা সেদিন লজ্জায় স্কুলে চোখ তুলে কারো দিকে তাকাতে পারেনি। রেজাল্ট কার্ড নিয়ে বাড়ি ফিরেই সে থমথমে মুখে নিজের বাবার কাছে গিয়ে আবদার কম আদেশ বেশি সুরে বলে, 3 দিনের মধ্যে সিলেট শহর তন্ন তন্ন করে আমাকে প্রতিটা সাবজেক্টের জন্য বেস্ট টিউটর খুঁজে এনে দাও বাবা। বিকেলবেলায় সবুজ ঘাসে আবৃত উঠোনে বেতের সোফায় আয়েশি ভঙ্গিতে বসে কেবলমাত্র চায়ের কাপে চুমুক দিচ্ছিল আনিসুজ্জামান তালুকদার, কিন্তু মেয়ের এহনো কথায় তিনি বিষম খেয়ে যায়। ফলস্বরূপ মুহূর্তে ওনার কাশি উঠে যায়। বাণীর মাঝে তেমন একটা ভাবান্তর দেখা গেল না। সে ঘরের ভেতর প্রবেশ করতে করতে নিচের মা অহনা বেগমকে ডেকে বলেন, মামুনি, টেক কেয়ার অফ ইয়োর হাজব্যান্ড। মেয়ের উচ্চকণ্ঠ শুনে কিছুটা বিরক্তি নিয়েই ঘর ছেড়ে বের হয় অহনা বেগম, কিন্তু বাড়ির দরজার কাছাকাছি আসতেই তিনি দেখেন আনিসুজ্জামান কাশতে কাশতে নাজেহাল অবস্থা প্রায়। তিনি বিলম্ব না করে সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে স্বামীর দিকে ছুটে। স্ত্রীর আনা গ্লাসের পানিটুকু খেয়ে ধাতস্থ হতে আনিসুজ্জামান প্রশ্ন করে, বাণী কি আজও বাঁশঝাড়ের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছে? আনিসুজ্জামানের এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলেও অহনা বেগম বিরক্তি নিয়ে জবাব দেয়, আর কোন রাস্তা দিয়ে আসবে ও? কতবার মানা করেছি এসব বাঁশঝাড়ের নিচ দিয়ে মেয়ে মানুষ একা যেন আসা যাওয়া না করে, কিন্তু আমার কথা শুনলে তো। দামড়া মেয়ে যদি নিজের ভালো না বোঝে তাহলে কার কি করার আছে। অন্য সময় হলে অহনা বেগমের এমন সেকালে কথাকে তেমন একটা গুরুত্ব দিত না আনিসুজ্জামান, কিন্তু আজ গুরুত্ব না দিয়ে পারছে না সে। চিন্তিত গলায় বলে, কোনো খারাপ কিছু আচর করলো নাকি মেয়েটাকে? বাবুই পাখির বাসার মতো রুমে বিছানায় উবুর হয়ে শুয়ে আছে এক কিশোরী। গায়ের ইউনিফর্ম এখনও বদলায়নি সে। তার রুমের প্রিয় কর্নারে থাকা রেডিওতে বেজে চলেছে সদ্য রিলিজ পাওয়া মেরি ব্রাদার কি দুলহান সিনেমার হিট সং ইশক ইশক। গানের শব্দ পৌঁছে যায় ঘরের প্রতিটা ইট পর্যন্ত,
কিন্তু গানের সাথে বাণীর মনের অবস্থার কোনো সামঞ্জস্য নেই বললেই চলে। তার মন আকাশে কুণ্ডলি পাকা কালো মেঘেরা ভিড় করেছে। বুঝতে পারছে নিজেরা দুর্জয়ের মধ্যে থাকা বিস্তর পার্থক্য। দুর্জয়ের নজরে পড়তে হলে এবং তার মন জিততে হলে তাকে আগে দুর্জয়ের সমান স্থানে পৌঁছাতে হবে। এরকম আরও অসংখ্য ভাবনার পাহাড়ের নিচে চাপা পড়ে ধীরে ধীরে বাণী ঘুমে তলিয়ে যায়। কালো রঙের রেডিওটায় বাজতে থাকা গানটা বুঝি ঘুম গাঢ় করতে আরেকটু সাহায্য করলো। कोई पीछे ना आगे है फिर भी जाने क्यों भागे है, मारे इश्के का दिल मेरा इश्के उश्के ये हिस्से में, तेरे मेरे ये किस्से में माওলা শিখে বিন দে শিখা। রাতের শেষ প্রহর তখন, ফ্যাকাশে আকাশে চাঁদের অস্তিত্ব নেই। পরিবেশে তখন শিরশিরে গা কাঁপানো বাতাসের অস্তিত্ব। নিস্তব্ধ রুমটার দরজা হঠাৎ ধীর গতিতে খুলে যায়। ভূতগ্রস্তের ন্যায় একটি ছায়া খুবই সাবধানে প্রবেশ করে রুমের ভেতর। পাতলা টি শার্ট পরিহিত উজ্জ্বল ফর্সা রঙের পুরুষ শব্দহীনভাবে এগিয়ে যায় বিছানার দিকে। অতঃপর খুব নীরবেই বন্নির গায়ে থাকা কমফোর্টটার কিছুটা প্রশস্ত করে টেনে ঘুমান্ত বাণীর গায়ে মেলে দেয়। সম্পূর্ণ রুম জুড়ে উপস্থিত অক্সিজেনের সাথে মিশে যাচ্ছে তিনটা মানুষের নীরব নিঃশ্বাস। কারো নিঃশ্বাসে মিশে রয়েছে বিষাদের ছায়া, তো কারো নিঃশ্বাসে মিশে আছে বুকের অস্থিরতা। তৃতীয় জনের ছোট্ট নিঃশ্বাসের সাথে মিশে আছে নির্ভীক প্রশান্তি। ঘুমন্ত দুই মানবীর সামান্য নড়ে উঠতেই সেই ছায়া দ্রুত রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। তড়িঘড়ি করে বের হতে নিয়ে কোনো এক কাঠের ফার্নিচারের কোণার সাথে পায়ের নখে আঘাত পেতেই সে নিঃশব্দে চোখ মুখ কুঁচকে ফেলে। পেছনে ফিরে আবার বিছানার দিকে তাকিয়ে লক্ষ্য করে ঘুমন্ত ব্যক্তিরা জেগে গেল কিনা। জাগেনি, উল্টো একে অপরকে জড়িয়ে ধরে বেশ শান্তিতেই ঘুমোচ্ছে তারা। সে ঘুমান্ত দুই মানবীর পানে চেয়ে থেকে অজ্ঞত ব্যক্তি উপলব্ধি করল সে খুব জ্বালা অনুভব করছে, পায়ে নয় বরং বুকে। সিমেন্ট মানব খ্যাত পুরুষেরও কি বুক পুড়ে? ঠিক কতখানি পুড়লে হৃদয় ছাই হয়ে উড়ে যায়। আপন গতিতে এগোনো এক জোড়া পা হেঁটে চলেছে জামাল খান রোডের ফুটপাত ধরে। তার নেই কোনো তাড়া, নেই কোনো সঠিক গন্তব্য। আপাতত জন্য তার মাথায় কোনো দায়িত্ব বোঝাও নেই। যুবকের আপন চিত্ত জুড়ে বেশ ফুরফুরে ভাব। আচমকা চলমান পা জোড়া থমকায় আলোয় জলজল করা এক বিখ্যাত গ্রন্থাগারের সামনে এসে। চট্টগ্রাম বাতিঘর সে গ্রন্থাগারের নাম। বই পড়ার মৃদু ঝোঁক থেকেই বুঝি যুবক বাতিঘরে প্রবেশ করল। বেশ কিছুক্ষণ আশেপাশে ঘুরঘুর করেও মন মতো কোনো বই খুঁজে পায় না সে। এখানে থাকা বেশিরভাগ ভালো বইগুলোই ইতিমধ্যে তার পড়া হয়ে গিয়েছে। আপন মনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কোমর সমান বইয়ের তাকের সামনে এসে থামে সে। তাকের উপর অংশে থাকা একটা বইয়ের দিকে তার চোখ আটকায়। এ গুড গার্লস গাইড টু মার্ডার। হলি জ্যাকসনের লেখা বইয়ের নামটুকু পড়েই যুবকের মনে কৌতূহল জাগে বসে। সে বইটা নেওয়ার উদ্দেশ্যে এক হাত বাড়িয়ে বইটা ছুঁতেই কোথা থেকে উড়ে এসে একটা চিকন শ্যাম হাত বইয়ের অপর পাশ ধরে ফেলল। যুবক ভুরুকুচকে তাকের উপর পাশে ঠিক সামনে বরাবর তাকাতেই দেখলো শ্যাম বর্ণের একটা মেয়ে বইটা ধরে রেখেছে। যুবক এক দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ স্বরে বলে, বইটা আমি আগেই নিয়েছি, আপনি অন্য কপি নিয়ে নেন। জিন্স কুর্তির সাথে গলায় স্কার্ফ ঝোলানো শ্যানবর্ণের মেয়েটা যেন যুবকের কথায় মৃদু খেপে গেল। সে বাজখাই গলায় চেঁচিয়ে উঠল, এই মিয়া, মস্করা করেন? এই বই আগে আমি ধরেছি। মেয়েটার উচ্চস্বরে নীরব গ্রন্থাগারের নীরবতা ভঙ্গ হলো। আশেপাশের কিছু বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকা মানুষের দৃষ্টি দেখে যুবক বিরক্ত বোধ করল। ভারী ম্যানারলেস মেয়ে তো, অ্যাটেনশন সিকার নাকি এই মেয়ে? এভাবে চেঁচানোর মানে কি? যুবক ফের শান্ত গলায় বলে, দেখুন, বইটা আগে আমি ধরেছি, তার মানে বইটা আমার। আপনি কাইন্ডলি অন্য কপি খুঁজে নিয়ে নিন। মেয়েটা ফের চেঁচিয়ে ওঠে, আপনি আগে ধরেছেন মানে কি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? আমাকে চিনেন মিয়া? এই বইয়ে আমি হাত রেখেছি মানে এই বই আমার। শান্ত যুবক এবার বেশ রেগে যায়। নিচু স্বরে সামান্য শাসিয়ে বলে, দেখুন, আমি আপনার সাথে নিচু গলায় ভদ্রভাবে কথা বলছি। প্লিজ নিজের উচ্চ কথার স্বর কমিয়ে আশেপাশের মানুষের মনোযোগ আকর্ষণ বন্ধ করুন। শ্যামরামণি এবার রেগে চেঁচিয়ে উঠল, এই, আপনি আমাকে অভদ্র, উগ্র আর অ্যাটেনশন সিকার বললেন? রমণীর চেঁচানোর মধ্যেই সেখানে উপস্থিত হলো আরেকজন মেয়ে। সে সেই রমণীর গা ঘেঁষে দাঁড়িয়ে প্রশ্ন করে, কি হয়েছে জেসি, চিল্লাচ্ছিস কেন? রমণী অভিযোগের সুর মিশিয়ে বলে, এই লোক আমাকে গালি দিল মাত্র, এখন আমি আরো আগে এই বই ছাড়বো না।
শেষের কথাটুকু কিছুটা জোর মিশিয়ে বলে জেসি একটানে বইটা নিজের হাতে নিয়ে নিল। উক্ত যুবক জেসির এহনো অভদ্রতায় বেশ বিরক্ত হলো, কিন্তু সে কিছু বলবে তার আগেই লাইব্রেরির একজন কর্মী এসে বলে, এক্সকিউজ মি আপু, বইটার জন্য অলরেডি একজন পেমেন্ট করে ফেলেছে, আর এই মুহূর্তে লাইব্রেরিতে এটাই লাস্ট কপি। আপনি পরে কখনো নিয়েন। কর্মীর কথাই যুবকের থমথমে কালো মুখের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। সে আর কোনো কথা না বাড়িয়ে প্যান্টের পকেট ভাইব্রেট মুডে বাজতে থাকা ফোনটা বের করে কানে গুজিয়ে সেখান থেকে প্রস্থান করে। রাগে লাল হয়ে থাকে জেসি বাধ্য হয়ে বইটা সেই কর্মীর হাতে দিয়ে দেয়। তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা বোকা সুরে প্রশ্ন করে, বাই দ্য ওয়ে দোস্ত, তুই এটা কেন বলছিলি? ওই লোকটা যে তোকে চিনে কিনা? ওই লোকটা তোকে কেন চিনবে? তার কি তোকে চেনার কথা? জেসির আগে কটমট দৃষ্টি মেলে বান্ধবীর দিকে তাকায়। পুরো পৃথিবীর সব ছাগল পাগল এসে তার কপালেই কেন জুটে। গ্রন্থাগার থেকে বের হয়ে যুবক আশেপাশে সামান্য চোখ বুলিয়ে ফোনের অপর পাশে থাকা ব্যক্তির উদ্দেশ্যে প্রশ্ন করে, কোথায় তুই? প্রশ্নটুকু শেষ হতে না হতেই 6 জন যুবক পেছন থেকে এসে তার আশেপাশে হুমড়ি খেয়ে পড়ে। 6 জন যুবকের আকস্মিক এহনো কাণ্ডে অজ্ঞাত যুবক চমকায় না, বরং সে সামান্য হেসে ফোন কান থেকে নামিয়ে ফের পকেটে ভরে ফেলে। সাইফ চঞ্চল গলায় প্রশ্ন করে, প্রত্যয় মামা, এদিকে আমরা চাকরির প্রেসারে হিমশিম খাচ্ছি, আর তুই এখানে ছোকরিও পেয়ে গেলি? প্রত্যয় সরু চোখে 6 জনকে একবার দেখে প্রশ্ন করে, তোরা আমার উপর নজর রাখছিলি? সাদাত সামান্য গলা কাকারি দিয়ে বলে, মেজরের থেকে হাফ ডে অফ পেতেই যখন তুই সুরসুর করে একা বেরিয়ে গেলি, তখন সাইফ বলল নিশ্চয়ই তুই কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস, তাই আমাদের সবাইকে নিয়ে এসে অপারেশন প্রত্যয় অভিযানে নেমে পড়ে। সাইফ কথার মাঝে ঝগড়া দিয়ে বলে, ওয়েল, আমি ভুলছিলাম না তো। যাই হোক, এইবার বল মেয়েটিকে। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেথলেহেম এজি চার্চের পাশে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে বলে ওঠে, ম্যানারলেস, মাথামোটা একটা মেয়ে। তার পেছনে হাঁটতে থাকা 6 জন উ বলে অদ্ভুত শব্দ করে ওঠে। প্রত্যয় হাঁটা থামিয়ে সরু চোখে পিছু ফিরে তাকাতেই সাইফ এগিয়ে এসে প্রত্যয়ের গলায় ঝুলে থাকা হেডফোনটা এক টানে নিয়ে বলে, মামা, ম্যানারলেস আর মাথামোটা মেয়েটার নাম কি? প্রত্যয় ভুরু কুচকে বলে, হেডফোন ফেরত দে। সাইফ উল্টো পায়ে হাঁটতে হাঁটতে বলে ওঠে, আগে ভাবির নাম বলবি, তারপরে হেডফোন পাবি। প্রত্যয় রাগ দেখিয়ে বলে, কে ভাবি? কার ভাবি? রাফি পেছন থেকে বলে ওঠে, আমাদের ভাবি, যাকে এইমাত্র ম্যানারলেস আর মাথামোটা বললি। জোনায়েত পাশ থেকে বলে ওঠে, Love beings with war, bro. I can smell love in the air. ফারদিন সামান্য বিরক্তি নিয়ে বলে, I can smell only pollution here. হৃদয়ন ফারদিনকে ধমকে বলে, হোপ বেড়া, তুই আনরোমান্টিক সিঙ্গেল, তোর নাকি প্রেমের গন্ধেরও গরুর গোবরের মতো মনে হবে। উল্টো পায়ে হাঁটতে হাঁটতে সঙ্গীদের কথা শুনে শব্দ তুলে হাসছিল সাইফ। তখন ঘটে অঘটন। আকস্মিক কারোর সাথে ধাক্কা লেগে সে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়, কিন্তু তার 84 কেজির দেহের ভারে ধাক্কা সামলাতে না পেরে জলজান্ত এক মানবী ফুটপাতের পাশ কেটে পাকা রাস্তায় পড়ে গেল। মুহূর্তেই নিজের হাঁটু চেপে সে আর্তনাদ করে উঠল, আম্মু! মানবীর আর্তনাদ এবং আকস্মিক দুর্ঘটনায় একদল যুবকের মুখের হাসির শব্দ থেমে গেল। হতভম্ব সাইফ একবার রাস্তার ধারে হাঁটু ধরে বসে থাকা রমণীকে দেখলো, আবার ঘাড় ঘুরিয়ে নিজের সঙ্গীদের দিকে তাকালো, অতঃপর বেশ ধমকে গেল। আই মাইয়া, চোখ কি চাঁদের দিকে দিয়া ঘুরো? শালার মাইয়া মাইনসেরে রাস্তা চড়ার লাইসেন্স দেয় কি আসলে? আগন্তুক রমণীর ফোলা ফোলা চোখ থেকে মুহূর্তে জল গড়িয়ে পড়ে। অপরিচিত কারো এমন ধমক তার ঠিক হজম হয় না। সে এক হাতে পা চেপে ধরে রেখে আরেক হাতে নিচের কাঁধের সাইড ব্যাগ হতে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে। এক মুহূর্তের মধ্যে অপর পাশ হতে ফোন রিসিভ হয়। রমণী অতি নরম গলায় কান্না করতে করতে বলে, আপু, আমাকে একটা ভাইয়া রাস্তায় ফেলে দিয়েছে, তুমি প্লিজ আসো। ভাই আমাকে ধমকাচ্ছে, ওনার সাথে আরো অনেকগুলো ভয়ঙ্কর দেখতে ভাইয়া আছে, আমার ভয় করছে। এতদূর শুনতেই সাহেব বলে ওঠে, খাইছে রে। এইটুকু বলেই সে সাথে সাথে দৌড় লাগায়। রাস্তায় পড়ে থাকা রমণী এবং বাকি 6 জন যুবক হতভম্ব হয়ে যায়।
কিছুদিন যেতেই সাইফ ফের উল্টো দৌড়ে এসে সঙ্গীদের উদ্দেশ্যে বলে, তোরা কি বলদ? মাইয়ার বাপের কেস খাওয়ানোর জন্য এনে দাঁড়ায় রইছস? দৌড় দে। বলেই সাইফ ফের দৌড় দেয়। তার পিছু পিছু এবার বাকি 6 জনও ছুটে। প্রত্যয় দৌড়াতে দৌড়াতে এবার বলে, মেজরের সামনে তো প্রথম দিন খুব বড় মুখ করে বলেছিলি যে তুই নাকি কখনো ময়দান ছেড়ে পালাস না, এখন দোষ করে আসামির মতো পালাচ্ছিস কেন? সাইফ দৌড়াতে দৌড়াতে জবাব দেয়, হব বেটা, শালার মাইয়া জাতি একটা গ্যাঞ্জাম, আর গ্যাঞ্জাম দেখলে পালানোই হয়েছে গিয়া বুদ্ধিমানের কাজ, বুঝলি? অন্ধকার রুমে মাথার উপর কেবল একটা মৃদু আলোর বাল্ব জ্বলছে। সেই বাল্বের ঠিক নিচেই রয়েছে একটা টেবিল ও একটা চেয়ার। টেবিলের উপর সামান্য ভর দিয়ে বসে আছে কালো প্যান্ট এবং কালো শার্ট পরিহিত এক পুরুষ। শার্টের হাতা তার কোনই পর্যন্ত গোটা। তার ঠিক সামনেই চেহারায় আহত অবস্থায় বসে আছে এক মধ্যবয়স্ক পুরুষ। ব্যথাতুর মুখে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে আবেদন করে চলেছে, हमको छोड़ दो सर, हम तो मामूली आदमी हैं, हमको कुछ नहीं मालूम। সাথে সাথেই কালো শার্ট পরিহিত পুরুষ টেবিল থেকে ভর সরিয়ে নেমে আসে। লোকটা চুল মুঠি করে ধরে ভয়ঙ্কর ভরাট কণ্ঠে শুধায়, তুই যদি সাধারণ এক দোকানদারই হোস তাহলে 6 মাস আগে এভারভিউ রেস্টুরেন্টে হামলা করা ওই জঙ্গিদের জন্য ড্রাইভারের কাজ করছিলি কেন? सर सच में हमको कुछ नहीं मालूम। দুর্জয়ের ধৈর্যের বাঁধ ভাঙে। এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের সাথে চলা লোকদের হয়তো এটাই নীতি, জীবন দিবে তবুও স্বীকারোক্তি না। দুর্জয় কিছু না বলে সোজা হয়ে দাঁড়ায়। খুব স্বাভাবিক ভঙ্গিতে সে অন্ধকার কক্ষ হতে বেরিয়ে যায়। দুর্জয় প্রস্থান করতেই মোর্শেদ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। শ্যামবর্ণের এই ভয়ঙ্কর লোকটার প্রশ্ন উত্তরের পর্ব শেষ হওয়ায় খানিকটা স্বস্তি পায় সে। কিন্তু তখনই ফের রুমের দরজাটা শব্দ তুলে খুলে যায়। মোর্শেদ চোখ তুলে তাকাতেই দেখে দুর্জয় ফের রুমে প্রবেশ করেছে, কিন্তু খালি হাতে বের হলেও খালি হাতে ফেরেনি সে। তার হাতে থাকা বস্তুটা দেখতেই মোর্শেদের শির দ্বারা বেয়ে শীতল হাওয়া বয়ে যায়। সে হতভম্ব চোখে তাকিয়ে রয় ছোট করে কাটা চুল এবং কাটকাট চেহারার পুরুষের দিকে। এই পুরুষ করতে কি চাইছে, মতলব কি? মোর্শেদের মস্তিষ্কের প্রশ্নের আনাগোনার মাঝেই দুর্জয় সুইচ বোর্ড চেপে সাদা আলোর বাল্বটা নিভিয়ে অন্য একটা সুইচ অন করে দেয়। মুহূর্তে সম্পূর্ণ রুম জুড়ে ভুতুড়ে লাল রঙের মৃদু আলোর আভাস ছড়িয়ে পড়ে। মোর্শেদ কিছু বলবে তার পূর্বেই দুর্জয় এক হাতে তাকে চেয়ার সহ টেনে সুইচ বোর্ডের দেয়ালের দিকে নিয়ে যায়। মোর্শেদ ফের ভীত চোখে মেলে দুর্জয়ের হাতে থাকা বস্তুটার দিকে তাকায়। দুর্জয় খুব স্বাভাবিক ভঙ্গিতে বস্তুটার ইলেকট্রিক ওয়্যারের প্লাগটা সুইচ বোর্ডে লাগিয়ে সুইচ অন করতেই তীক্ষ্ণ শব্দ তুলে সরু চিকন এবং ধারালো একটা অংশ ঘুরতে শুরু করে। সেই তীক্ষ্ণ শব্দে মোর্শেদের মাথা ধরে গেলেও দুর্জয় স্বাভাবিক গলায় বলে ওঠে, এই রুমটাকে প্রথম দেখায় সকল অপরাধী খুব স্বাভাবিক একটা রুম ভাবে, ঠিক আমার মতো। এই রুমে প্রবেশ করা সকল অপরাধী আমাকে প্রথম দেখায় বুঝতে পারে না যে আমি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারি। আমি তাদের সুযোগ দিই, কিন্তু তারা তা হাতছাড়া করে। ঠিক সেই মুহূর্তে এই রুম এবং আমি খোলস ছেড়ে নিজেদের ভয়ঙ্কর রূপ ধারণ করি। দিস ইজ দ্য রেড রুম অ্যান্ড আমি এই মুহূর্তে তোর আতঙ্ক। তাই এই ড্রিল মেশিন দ্বারা আমি তোর চেহারার নতুন নকশা আঁকার আগে যা জানিস সব স্বীকার কর। মোর্শেদ ছোটার জন্য ছটফট করছে, কিন্তু সেই সুযোগ তার কাছে নেই। তার 2 হাত চেয়ারে পেছনে নিয়ে হ্যান্ডকাপ পরানো, পা দুটো শক্ত করে বাঁধা। একই জমদূতের হাতে সে এসে পড়ল। মোর্শেদ মুখ খুলতে যতই সময় নিচ্ছে ততই ড্রিল মেশিনটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আনছে দুর্জয়, ঠিক তার চোখ বরাবর। সম্ভাবনীয় পরিণতির কথা ভেবে মোর্শেদ তিরতির করে ঘামছে। দয়া মায়াহীন এই নির্দয় পুরুষে কতটা ভয়াবহ তা উপলব্ধি করতেই তার বুক কাঁপে। ড্রিল মেশিনটা আর তার চোখের মাঝে যখন কেবল আর কয়েক আঙুলের ফারাক, ঠিক সেই মুহূর্তে মোর্শেদ চোখ বুজে চিৎকার করে বলে ওঠে একটি নাম, রইস দিলদার। জনমানবহীন নীরব এলাকাটার মধ্যে মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে প্রেসাদ সমতুল্য এক ভিলা। রাত তখন 9টা বাজে। ভিলার ঠিক মাথার উপরেই যেন উঠেছে মস্ত বড় চাঁদ। বাহির হতে গাড়ির হর্নের শব্দ ভেসে আসতেই সদর সিংহ প্রবেশদ্বার খুলে যায় দুদিকে। একটি কালো গাড়ি সমীচীন গতিতে প্রবেশ করে বিশাল ওয়াকওয়ে ধরে ঠিক ভিলার সামনে এসে গাড়িটা থামে। গাড়ি হতে নেমে আসে হিরণ। ফোন আলাপে ব্যস্ত প্রবেশ করে বাড়ির ভেতর। বিশাল লিভিং এরিয়ায় উপস্থিত 2 জন কাজের লোককে চোখের ইশারায় বলে এখান থেকে চলে যেতে। আদেশের দাসরা আদেশ মাথা পেতে মুহূর্তে প্রস্থান করে।
ফোনের অপর পাশ হতে ভেসে আসে একজন পুরুষের স্বর। আজকাল কাজে বেশ মনোযোগী মনে হচ্ছে তোমায়, ব্যাপার কি? হিরণ নিজের ক্ষমতাবান স্বর বজায় রেখে বলে। আপনার ধারণা ভুল। ফোনের অপর পাশে থাকা পুরুষ এবার সামান্য রসিকতা মিশিয়ে বলে। শুনলাম তোমার নাকি বউ আর বাচ্চাও আছে, এটাও কি আমার ভুল ধারণা? অজ্ঞাত লোকের সূক্ষ্ম উপায়ে দেওয়া হুমকিটা ধরতে সময় লাগলো না হিরণের। সাথে সাথে তার চোয়াল শক্ত হয়ে এলো। কাটকাট স্বরে জবাব দেয়। আপনি আজকাল কাজ ছাড়া অহেতুক জায়গায় খুব মস্তিষ্ক কাটাচ্ছেন। বয়স হয়েছে, মস্তিষ্ককে আরাম দিন। কে জানে মস্তিষ্কের উপর এত প্রেশার দিলে না আবার ব্রেন হ্যামারেজ হয়ে যায় আপনার। কথাটুকু বলেই হিরণ ফোন কেটে দিল। রাগে ফোঁস করছে সে, নিঃশ্বাস আটকে আসছে। শার্টের উপরের দুটো বোতাম খুলে ঘন ঘন নিঃশ্বাস নেয় সে। পৌঁছে গিয়েছে তারা, খুব দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে তারা। এই এত বড় ব্লান্ডারটা কিভাবে হলো তা মনে পড়তে তার উবে যাওয়ার রাগটা মাথা চাড়া দিয়ে ওঠে। তড়িৎ গতিতে সে সিঁড়ি ভেঙে উপরে চলে আসে। নিজের রুম বরাবর মেয়ের রুম প্রবেশ করতেই দেখে বন্নি বিছানায় বসে খুব মনোযোগ দিয়ে টিভিতে মার্ভেল স্টুডিওর একটা সিনেমা দেখছে। কিন্তু দরজা খুলে পাপার আগমন টের পেতেই তার মনোযোগ ব্যাঘাত ঘটে। দাঁত বের করে হেসে সে বিছানার উপর দাঁড়িয়ে পাপার কোলে ছুটে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নেয়। হিরণ এগিয়ে এসে মেয়েকে কোলে নিয়ে প্রশ্ন করে। ডিনার করেছো মা? ইয়েস পাপা, জানো আমি আর মাম্মাম সন্ধ্যায় লেমন কেক বেক করেছি, আমি তোমার জন্য রেখেছি। হিরণ মেয়ের কপালে চুমু খেয়ে বলে। থ্যাংক ইউ মা, তুমি এখন বসে মুভি দেখো, মাম্মা এখন একটু পাপাকে টাইম দিক। বন্নি হেসে বলে। শি ইজ ইয়ার্স। হিরণ বন্নিকে কোল থেকে নামিয়ে চোখ তুলে রুমের এক কোণে জানালার পাশে দাঁড়িয়ে বাণীকে দেখে। অতঃপর রুমে আসার জন্য ইশারা দিয়েই বেরিয়ে যায়। নীরব ভঙ্গিতে রুমে প্রবেশ করেই দরজাটা ভেতর থেকে লক করে দেয় বাণী। হিরণের চোখের অগাধ রাগ তার দৃষ্টি এড়ায়নি। কি হয়েছে আবার? সেই পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে মওকুফ করা ক্ষমার হিসেব কি আজ মেটাবে নাকি? কথাগুলো ভাবতে ভাবতে বাণী রুমের এক কোণে মাথা নত করে দাঁড়িয়ে রয়। ক্যাবিনেটের ওপর থাকা স্পিকারে লাউড ভলিউমে মিউজিক প্লে করে দিয়ে হিরণ অস্থির ভঙ্গিতে সম্পূর্ণ রুম জুড়ে পায়চারি করছে। মিউজিক প্লে করার কারণ হলো যেন তাদের রুমের ভেতরকার দ্বন্দ্ব মেয়ের কান পর্যন্ত না পৌঁছায়। প্রচণ্ড রাগে নাকি রাগ ঠান্ডা করতে তার এই অস্থিরতা তার ঠাওর করা যাচ্ছে না ঠিক। অতিমাত্রার রাগে তার চোখ খানিকটা লাল বর্ণ ধারণ করেছে। আচমকা তার পায়চারি বন্ধ হয়ে যায়। শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে সে। অতঃপর বেশ থমথমে গলায় বলে। আমার এত বছরের সতর্ক শিকল ভেঙে পালিয়ে গিয়ে মস্ত বড় ভুল করেছো তুমি। বাণী মাথা নত রেখে ভাবলেশীন গলায় শুধায়। আবার পালাবো, যতবার সুযোগ পাবো ততবার পালিয়ে যাব। কখনো না কখনো আপনি ঠিকই বিরক্ত হয়ে পিছু নেওয়া ছেড়ে দেবেন। হিরণের সংবরণ করা রাগটা বাণীর বলা প্রথম কথাটুকুতে আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সে ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে বাণীর পাশের দেয়ালে এক হাতের সাহায্যে আঘাত করে চেঁচিয়ে ওঠে। কি বললে? তোমার কোনো ধারণা আছে কি করেছো তুমি? তোমার এই ভুলের কারণে আমার বিরুদ্ধে ব্যবহার করার মতো ট্রাম্প কার্ডের সন্ধান পেয়ে গিয়েছে তারা। বিষয়টার ভয়াবহতা উপলব্ধি করতে পারছো তুমি? হিরণের ক্ষিপ্র পায়ে এগিয়ে আসা দেখে চোখ বুজে ফেলেছিল বাণী। সেই চোখ জোড়া মেলে তাকায় সে হিরণের বলা কথাগুলো শেষ হতে। হিরণ তার পানেই চেয়েছিল। সেই হিংস্র চোখের দিকে তাকিয়েই থেকে বাণী উত্তর দেয়। আপনার থেকে ভয়াবহ আর কি হতে পারে? হিরণের হিংস্র চোখ জোড়া মুহূর্তেই শীতল হয়ে আসে। বাণীর বলা সামান্য কথাটা তার বিবেকের দোরগোড়ায় তাকে দুঃসহ যন্ত্রণার ভেতর ফেলে দিচ্ছে। খানিকটা সময় সেভাবেই পেরিয়ে যায়। হিরণ নীরবে ধীরে বাণীর কাছ থেকে সরে দাঁড়ায়। সবসময় শক্ত চিত্তটা বেশ শীতল ভঙ্গিতে এগিয়ে যায় সোফার দিকে। যাওয়ার পথে স্পিকারে চলমান গানটাও বন্ধ করতে ভুলে না সে। হিরণ সোফায় বসে চুপচাপ পিঠ এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। পরিবেশটা নিঃশব্দতার ভুবনে তলিয়ে যায়। অসহ্য অনলে দগ্ধ হিরণের প্রতিটা রন্ধ্র তাকে চিৎকার করে জানান দিচ্ছে এই যাতনা আর সহে না। ভিতরটা এফোড় ওফোড় হয়ে গেলেও মুখে খুব শীতল স্বরে বলে। কি চাও তুমি বাণী? আমি মরে যাই? তোমার সামনে নিজের বিধ্বংসী রাগটা আমি কেন সংবরণ করি বুঝতে পারো না? এইটুকু যথেষ্ট না? হিরণের শীতল প্রস্তার পিঠে বাণী তাচ্ছিলের হাসি হেসে বলে। দয়া করছেন বুঝি? কে বলেছে আপনাকে নিজেকে সংবরণ করে আমার উপর দয়া করতে? কৃতদাসীর উপর কেউ দয়া করে নাকি?
বাণীর উচ্চারণ করা কৃতদাসী শব্দটা হিরণের কানে বিধে। অসহ্য যন্ত্রণাটা গলাধকরণ করে সে উচ্চারণ করে, নিজেকে আজে বাজে নামে সম্বোধন করা বন্ধ করো। বাণী আর কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে যায়। বদ্ধ দরজার নবটা ঘোরাতেই তার হাতটা থেমে যায়। পেছনে না ফিরে এসে শান্ত গলায় বলে ওঠে, 99টা ভালো কাজ করা মানুষ যেমন কখনো একটা খারাপ কাজ করে খারাপ মানুষ ট্যাগ পায় না, একইভাবে 99টা খারাপ কাজ করা মানুষ একটা ভালো কাজ করে কখনো ভালো মানুষের ট্যাগ পায় না। কথাটুকু বলেই বাণী রুম থেকে বেরিয়ে যায়। একবারও আর ফিরে পিছনে তাকায় না। হিরণ চোখ বুজে রয়। বাণীর উচ্চারণ করা প্রতিটি শব্দই তার কর্ণকুহর পর্যন্ত পৌঁছেছে। কি সুকৌশলে সে বুঝিয়ে দিয়ে গেল যে তার কাছে হিরণের 99টা খারাপ কাজই মুখ্য। সেই মুখ্য বিষয়ের পিঠে হিরণের বাণী ও বন্যির প্রতি ভালোবাসাটা অতি নগণ্য এবং ঠুনকো একটা জিনিস। মনের উঠোনে টই টই করে ঘুরে বেড়ানো ভয়কে বালিচাপা দিয়ে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করে হিরণ। অপর পাশ থেকে কল রিসিভ হতেই হিরণ শক্ত কণ্ঠে আদেশ করে, বাড়ির চারিদিকে নিরাপত্তার ব্যবস্থা দ্বিগুণ করো এবং জোরদার করো। আমার অনুমতি ব্যতীত যেন এই বাড়ির ভেতরে একটা মাছিও প্রবেশ করতে না পারে। আমার অনুপস্থিতিতে বাণী আর বন্হির উপর 24 ঘন্টা যেন নজর রাখা হয়। ওদের গায়ে একটা টোকাও যদি পড়ে তাহলে আমি কি করতে পারি তা সবাইকে মনে করিয়ে দাও। কঠিন বাক্যের আদেশ বর্তানো শেষ হতেই হিরণ ফোন রেখে দেয়। উঠে রুম থেকে বেরিয়ে সোজা নিচে কিচেনে চলে যায়। কিচেনে উপস্থিত একজন রাঁধুনি হিরণকে দেখেই তটস্থ স্বরে প্রশ্ন করে। হিরণ মাথা নেড়ে না বলে থমথমে গলায় আদেশ করে, যেতে পারো। 2 শব্দের আদেশ পেতে রাঁধুনি হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় সে। হিরণ গায়ের ধূসর রঙা বেলেচারটা খুলে একটা চেয়ারের উপর রাখে। অতঃপর বেশ শান্ত ভঙ্গিতে সাদা রঙের শার্টের হাতা গুটিয়ে ফ্রিজের দরজাটা খুলে ফ্রিজের এক কোণে রাখা অর্ধ গোলাকার কেকের ট্রেটা বের করে নিয়ে টেবিলে গিয়ে বসে সে। ছুরির সাহায্যে বেশ সুকৌশলে এক স্লাইস কেটে একটা প্লেটে নিয়ে কাটা চামচ দিয়ে সামান্য কেক মুখে তুলে মেয়ে আর মেয়ের মার বানানো বেমানান স্বাদের কেকটা বেশ তৃপ্তি সহই খেলো সে। বন্যির ভাষায় বললে হিরণের হন্টেড লাইফে এই বিদঘুটে কেকটার স্বাদ অনেকটা ফেরি টেলের মতোই। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফার অফিস রুমে কড়া নাড়তে ভেতর হতে একটা ভরাট স্বর বলে ওঠে, কাম ইন। দুর্জয় রুমের ভেতর প্রবেশ করাতেই অভ্যাসবশত দুহাত পিঠের পেছনে ভাঁজ করে আরামে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, মোর্শেদের জবানবন্দি রেকর্ড করে এসেছি স্যার। জুলফিকার সামান্য বাঁকা হেসে প্রশ্ন করে, কি জানতে পারলে? রইস দিলদার নামক একজন ভারতীয় মোর্শেদকে একটা হিউজ অ্যামাউন্টের ক্যাশ বান্ডল অফার করেছিল এই কাজটার জন্য। মোর্শেদ সেই অফার নাকচ করেনি। 6 মাস আগে সেদিন খুব সকালবেলা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যেই যুবক দলকে নিজের গাড়িতে তুলে মোর্শেদ পথিমধ্যে একটা হাইওয়ে রেস্তোরাঁতে নেমে তারা দুপুরের খাবারও খেয়েছিল।